আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন আলোর প্রতিফলন থেকে দর্পণের উপরে আলোগুলো কিভাবে আপতিত হলে প্রতিবিম্ব কোথায় পাওয়া যাবে সেই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করব। আমি আমার পার্ট ওয়ানে, এটা আমি পার্ট টু করছি। পার্ট ওয়ানে যে ভিডিওটি করেছি সেখানে বেসিক নিয়ে আমি কথা বলেছি। তোমরা যারা পার্ট ওয়ান দেখো নাই, তোমরা পার্ট ওয়ানটা দেখে নিতে পারো। আজকে এই ভিডিওটি পার্ট টু হিসেবে যাবে তোমাদের কাছে। তো এখানে আমি দর্পণে অবতল দর্পণ নিয়ে কথা বলেছি। আমি পার্ট ওয়ানে তোমাদের বলেছিলাম দর্পণ দুই প্রকার হতে পারে, একটা সমতল দর্পণ, একটা গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণ আবার দুই রকমের হতে পারে, একটা অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ। আজকে আমি অবতল দর্পণে কিভাবে আলোক রশ্মিগুলো আপতিত হলে কিভাবে সেটা প্রতিফলিত হয় এবং প্রতিবিম্ব কোথায় গঠিত হয় সেই বিষয়গুলো আমি দেখাবো। এটা 6 সূত্রের মাধ্যমে তোমরা খুব সহজেই মনে রাখতে পারো। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখো তাহলে আলোর প্রতিফলনে অবতল দর্পণে কিভাবে আলোক রশ্মি এসে দর্পণের উপর আপতিত হবে এবং কোথায় বিম্ব গঠিত হবে এই ব্যাপারটা নিয়ে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখো আমি ইতিমধ্যেই কয়েকটি চিত্র এঁকে রেখেছি। এখানে বোর্ডের জায়গা স্বল্পতার কারণে আমি টোটাল 6টা অবস্থানে বিম্ব কোথায় গঠিত হবে সেটা আমি দেখাবো। বস্তু যখন 6টা অবস্থানে থাকবে, এখানে আমি এই চিত্রটা দ্বারা দেখিয়েছি যে বস্তু কোথায় কোথায় থাকতে পারে। আর এটাকে 6 সূত্রই বা আমরা কেন বলছি, রুলস অফ 6 বা কেন বলা হচ্ছে। তো চলো এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা এটা আমাদের মূল চিত্র আমি হিসেবে রাখছি যে কোন অবস্থানটাকে কি দ্বারা আমরা প্রকাশ করছি বা কি বুঝিয়েছি সেটা দেখো। এখানে 1 লিখে রাখছি, এখানে 2 লিখে রাখছি, এখানে 3 লিখে রাখছি, এখানে 4, এখানে 5, এইভাবে 6 সূত্র যেহেতু, তাহলে 6টা অবস্থানেই কিন্তু লক্ষ্যবস্তু থাকতে পারে। কোন অবস্থানে থাকলে কিভাবে বিম্ব পাবো, কোথায় পাবো, এই 6 সূত্রের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই বের করে নিতে পারি। যেমন এটা 1 নাম্বার পজিশনটা কি, এখানে দাগ শেষ হয়ে গেছে, তার মানে 1 নাম্বার পজিশন দাগের বাইরে আছে, মানে বুঝতে হবে 1 নাম্বার পজিশনটা হলো অসীমে অবস্থিত। 1 নাম্বার অসীমে লক্ষ্যবস্তু থাকলে তার একটি বিন্দু থেকে আলোক রশ্মি যখন দর্পণের উপর এসে পড়ে তাহলে বিম্ব কিন্তু আমরা কোথায় পাবো, 1-এর সাথে কত যোগ করলে আমাদের 6 হচ্ছে, 5 যোগ করলে কিন্তু 6 হয়। এই 1 থেকে যখন 1-এ যখন লক্ষ্যবস্তু অবস্থান করবে তখন বিম্ব আমরা যেখানে পাবো সেই বিম্বটা 5-এ কিন্তু পাবো, কারণ 1-এর সাথে 5 যোগ করলে 6 হয়। আবার এই 2 নম্বর অবস্থানটা কোথায়, এটা দেখো দাগের উপর আছে, কিন্তু এটা বক্রতার কেন্দ্র, এটা ফোকাস। আমরা বলছিলাম কি যে বক্রতার কেন্দ্র এবং এই যে মেরু হলো গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দু। ঠিক মধ্যবিন্দুকে আমরা মেরু বলছিলাম, পার্ট ওয়ানে আমি সেগুলো আলোচনা করেছি, তোমরা দেখে নিও। তো এই মেরু এবং বক্রতার কেন্দ্র সংযোগকারী যে রেখা সেটা হলো প্রধান অক্ষ। তাহলে এই সিপি বরাবর যে রেখাটা আছে সেটা আমাদের প্রধান অক্ষ। তাহলে এই প্রধান অক্ষের আর এই সিটা হলো বক্রতার কেন্দ্র, সিটা বক্রতার কেন্দ্র, একটা ফোকাস বিন্দু। ফোকাস বিন্দুটা হলো এই সি আর পি ঠিক মধ্যবিন্দু হলো ফোকাস বিন্দু। তাহলে এই বক্রতার পুরো অবস্থানটা আমরা কি বলবো, বক্রতার কেন্দ্রের বাইরে এবং অসীমের মাঝে, বা শুধু বক্রতার কেন্দ্রের বাইরেও বলতে পারি আমরা, যেটাকে যার দূরত্বটা পরিমাপ করা যাবে বা পরিমাপ যোগ্য। তাহলে 2 নম্বর অবস্থানে যদি যখন আমাদের লক্ষ্যবস্তু থাকবে তখন বিম্বটা পাবো আমরা 2-এর সাথে কত যোগ করলে আমাদের 6 হচ্ছে, 2-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে কিন্তু আমাদের 6 হচ্ছে, অর্থাৎ এই 4 নাম্বার পজিশনে আমরা বিম্ব পাবো। তারপর 3 নাম্বার পজিশনে যখন আমাদের লক্ষ্যবস্তু থাকবে তাহলে 3-এর সাথে কত যোগ করলে আমাদের 6 হচ্ছে, 3 যোগ করলে। তার মানে 3 নাম্বার অবস্থানে যখন লক্ষ্যবস্তু থাকবে তখন বিম্বটা 3 নাম্বার অবস্থানেই পাওয়া যাবে, অর্থাৎ বক্রতার কেন্দ্রে। 3 নাম্বার অবস্থানটা কোথায়, বক্রতার কেন্দ্রে। তাহলে বক্রতার কেন্দ্রে যখন লক্ষ্যবস্তু থাকবে তখন বিম্বটাও কিন্তু বক্রতার কেন্দ্রেই পাওয়া যাবে। 4 নাম্বার পজিশনে যখন লক্ষ্যবস্তু পাবো তখন এই 4 নাম্বার পজিশনের ক্ষেত্রে আমরা বিম্বটা পাবো হলো 2 নাম্বার পজিশন, অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে ও অসীমের মাঝে আমরা তখন বিম্বটা পাবো। 5 নাম্বার অবস্থানে যখন লক্ষ্যবস্তু থাকবে তখন 1-এ অর্থাৎ অসীম, সেটা দর্পণের সামনেও হতে পারে, অসীমটা দর্পণের পিছনেও হতে পারে।
ছয়ের সাথে শূন্য যোগ করলে, যেহেতু শূন্য আমাদের এই মাঝে নাই, এই পাশে নাই, দর্পণে এটা হলো দর্পণের সামনের পার্ট আর এটা হলো দর্পণের পিছনের পার্ট। তাহলে 6 নাম্বার অবস্থানের ক্ষেত্রে আমরা বিম্বটা পাবো কিন্তু একদম দর্পণের পিছনে, অর্থাৎ অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে। তাহলে দেখো আমরা একে একে এই 6টা অবস্থানে থাকলে কিভাবে আমরা বিম্বগুলো পাবো সেগুলো একটু একে দেখি আমরা। তাহলে আমরা প্রথমেই 1 নাম্বার পজিশনে যখন আমাদের লক্ষ্যবস্তুগুলো থাকবে, তখন দেখো এখানে আমরা, এটা যদি আমাদের বক্রতার কেন্দ্র হয় তাহলে, আর এটা হলো আমরা মেরু, আর আমাদের এইটা হলো দর্পণ, এম ডটটা হলো আমাদের দর্পণ, পি হলো মেরু, অর্থাৎ দর্পণের ঠিক মধ্যবিন্দু হলো পি, এবং সি এবং পি এর ঠিক মধ্যবিন্দু হবে আমাদের ফোকাস বিন্দু, যেটাকে আমরা এফ দ্বারা লিখে থাকি। তাহলে এক্ষেত্রে যখন লক্ষ্যবস্তুটা 1 নাম্বার পজিশনে অবস্থান করবে, তখন কিন্তু প্রতিবিম্বটা আমরা 5 নাম্বার অবস্থানে পাবো, অর্থাৎ ফোকাসে পাবো। তাহলে অসীমে যখন লক্ষ্যবস্তু থাকে, লক্ষ্যবস্তুর একটা বিন্দু থেকে যখন আলোক রশ্মি আসবে, তখন সেটা দর্পণের সাথে আনত ভাবে দর্পণের উপর এসে আপতিত হবে, এভাবে তির্যক ভাবে দর্পণের উপর এসে আপতিত হবে, এবং এমন ভাবে দুটো আলোক রশ্মি আমরা দেখাই, দুটো আলোক রশ্মি যখন তোমার দর্পণের সাথে আনত ভাবে এসে দর্পণের উপর অসীম থেকে এসে আপাতিত হবে, তখন এরা কিন্তু মিলিত হবে ফোকাস বিন্দুতে মিলিত হবে। দেখো ফোকাস বিন্দু বরাবর কিন্তু মিলিত হবে। এই যে প্রতিফলিত রশ্মিগুলোকে আমরা এইভাবে দেখাচ্ছি, তাহলে বিম্বটা পাওয়া যাবে। এটা আমরা একটু অন্য সাইডে লিখি। এটা কিন্তু আমাদের এফ বিন্দু ছিল। তাহলে এইভাবে কিন্তু আমরা বিম্বটা পাবো, আর আপাতিত হবে রশ্মিগুলো আনত ভাবে দর্পণের ওপর, এবং বিম্ব গঠিত হবে ফোকাসে। এখন এই বিম্বটার অবস্থান তাহলে কোথায়? প্রকৃতি যখন আমরা বলবো, প্রকৃতি বলতে আমরা অবস্থান এবং এর প্রকৃতি এবং আকৃতি ব্যাখ্যা করব। তাহলে এই ক্ষেত্রে বিম্বের প্রকৃতিটা কেমন হবে? তাহলে প্রথমে বলতে হবে বিম্বের প্রকৃতির মধ্যে প্রথমে 3টা জিনিস। যখন আমাদের প্রকৃতির কথা বলবে, তাহলে প্রকৃতি বলতে আমরা বুঝবো 3টা বিষয় আমাদের উল্লেখ করতে হবে। সেটা হলো বিম্বের অবস্থান, বিম্বের প্রকৃতি এবং বিম্বের আকৃতি। অবস্থান বলতে কোথায়? এই যে যেমন ফোকাস তলে অবস্থিত হয়েছে বিম্বটা, তাহলে প্রকৃতি এখানে কি হবে? প্রকৃতির প্রথম ধাপটা হলো অবস্থান, সে অবস্থানটা কোথায় হবে? ফোকাস তলে। তারপরে প্রকৃতি হলো এটা বাস্তব না অবাস্তব। এখন আমরা যেটা চিন্তা করছি, আমাদের লক্ষ্যবস্তুর মাথা যদি এটা অসীমে যখন ছিল, লক্ষ্যবস্তুটা মাথা কিন্তু উপরের দিকে ছিল, কিন্তু এটার মাথা আমরা বিম্বটা যেখানে পেলাম মাথাটা কিন্তু নিচের দিকে। তাহলে উল্টো, এবং উল্টো যখন বিম্বর মাথাটা লক্ষ্যবস্তুর মাথার বিপরীত দিকে হয়, তখন সেটা হয় সবসময়ই বাস্তব। তাহলে প্রকৃতি হবে কি? উল্টো ও বাস্তব। তাহলে আকৃতিটা কেমন? অসীমে যখন লক্ষ্যবস্তু থাকে, সেই লক্ষ্যবস্তু কিন্তু আকৃতিটা অনেক বড় হয়, সে তুলনায় আমাদের আকৃতিটা কিন্তু অত্যন্ত ছোট হয় বা অত্যন্ত খর্বিত হয়। তাহলে এটা গেল আমাদের 1 নাম্বার অবস্থানে যখন লক্ষ্যবস্তু থাকবে, তখন কোথায় বিম্ব পাবো এবং কিভাবে সেই চিত্রটা আঁকতে হবে, সেটা আমি এই চিত্রের মাধ্যমে তোমাদের দেখালাম। এরপরে যখন লক্ষ্যবস্তু 2 নাম্বার অবস্থানে থাকবে, অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে এবং অসীমের মাঝে যখন অবস্থান করবে লক্ষ্যবস্তুটা, আমরা প্রধান অক্ষটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে আমাদের আঁকানোটা একটু আঁকাতে সুবিধা হবে। দেখো তাহলে এখন আমরা দেখব 2 নাম্বার পজিশনে, এটা আমাদের মেরু, আমাদের দর্পণ এম,
এবং এম ডট। আমরা ধরে নিলাম যে এইটা আমাদের বক্রতার কেন্দ্র সি, এইটা আমাদের ফোকাস বিন্দু। আরেকটি বিষয় আমি যেটা পার্ট ওয়ানে আলোচনা করেছিলাম, এখানে আরেকটা বিষয় তোমাদের, যারা পার্ট ওয়ান দেখো নাই তাদের সুবিধার্থে, যে আলোক রশ্মি কিন্তু তিন ভাবে দর্পণের উপর আপতিত হতে পারে। কিভাবে, কখন, কিভাবে আপতিত হলে কোথায় দিয়ে প্রতিফলিত হবে সেগুলো কিন্তু আমাদের নির্দিষ্ট। যেমন যখন প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি আপতিত হবে তখন কিন্তু সেটা অবশ্যই প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। আবার প্রধান ফোকাস দিয়ে যখন আলোক রশ্মি আপতিত হবে তখন কিন্তু প্রতিফলিত হবে প্রধান অক্ষের সমান্তরালে। আবার বক্রতার কেন্দ্র বরাবর যখন আপতিত হবে তখন কিন্তু একই পথে প্রতিফলিত হবে। তাহলে আলোক রশ্মি কিভাবে আপতিত হলে কিভাবে প্রতিফলিত হবে বিষয়গুলো কিন্তু ফিক্সড। আমাদের একটু মনে রাখতে হবে, আলোক রশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের উপর পড়বে তখন সেটা সবসময় প্রধান ফোকাস দিয়ে যাবে। আবার আলোক রশ্মি যদি ফোকাস বিন্দু দিয়ে যে দর্পণের উপর আপতিত হয় তাহলে সেই রশ্মিটা কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। আবার আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যে দর্পণের উপর আপতিত হয় তাহলে সেটা কিন্তু একই পথে প্রতিফলিত হবে। এই তিনটি কথা আমাদের মনে রাখতে হবে। প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি দর্পণের উপর যে পড়লে সেটা ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। আবার প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়ে দর্পণের উপর পড়লে সেটা কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে যাবে। আবার বক্রতার কেন্দ্র বরাবর যদি আলোক রশ্মি আপতিত হয় তাহলে সেটা কিন্তু একই পথে প্রতিফলিত হবে। তাহলে এখন আমরা দেখব 2 নাম্বার পজিশনে আমাদের লক্ষ্যবস্তু থাকলে সেক্ষেত্রে বিম্ব কেমন পাওয়া যায়। তাহলে 2 নাম্বার পজিশনটা আমাদের কোনটা? 2 নাম্বার পজিশন কিন্তু আমাদের হলো বক্রতার কেন্দ্রের বাইরে এবং অসীমের মাঝে। এটা কিন্তু আমাদের 2 নাম্বার পজিশন। তাহলে 2 নাম্বার পজিশন থেকে আমরা যখন লক্ষ্যবস্তু পাবো বা 2 নাম্বার পজিশনে আমাদের যখন লক্ষ্যবস্তুটা থাকবে তখন দেখো এটা আমাদের লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তুর নাম দিলাম আমরা এবি। এখন এই লক্ষ্যবস্তু হতে একটি আলোক রশ্মি কিভাবে যাবে? একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে। প্রধান অক্ষের সমান্তরালে যে আলোক রশ্মিটা যাবে সেটা আগেই বলছি তোমাদের যে সব সময় সেটা ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। ধরো এখান থেকে একটা আলোক রশ্মি দর্পণের উপর যে পড়লো এবং সেটা প্রতিফলিত হবে ফোকাস বিন্দু দিয়ে। তাহলে এটা দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে পড়েছে এবং প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে গিয়েছে। এখন দেখো এই লক্ষ্যবস্তুটা ঠিক সামনেই আমাদের বক্রতার কেন্দ্র আছে, তাহলে অপর রশ্মিটা বক্রতার কেন্দ্র বরাবর যে দর্পণের উপর পড়বে তাহলে বক্রতার কেন্দ্র বরাবর যেটা যে দর্পণের উপর পড়ে সেটা কিন্তু একই পথে প্রতিফলিত হয়। তাহলে এই যে প্রতিফলিত রশ্মি দুটি যে বিন্দুতে মিলিত হলো এই বিন্দুটার নাম যদি আমরা এ ডট বলি তাহলে এই এ ডট বিন্দু হতে প্রধান অক্ষের উপর আমরা লম্ব আঁকবো, এ ডট বি ডট লম্ব আঁকবো। আর এটার মাথা সবসময় বিন্দুটার দিক হয়, বিন্দুটা যেহেতু নিচে আছে তাহলে মাথাটা নিচের দিকে দিতে হবে। তাহলে এ ডট বি ডটই হবে এ বি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। তাহলে এটার ব্যাখ্যা যদি রশ্মি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা চায় তাহলে দেখো এখানে এই যে বক্রতার কেন্দ্রের বাইরে আমাদের যখন লক্ষ্যবস্তুটা ছিল বা আছে তখন আমাদের বিম্বটা কোথায় পাওয়ার কথা ছিল? তাহলে 6 এর সূত্র অনুযায়ী 2 এর সাথে কত যোগ করলে আমাদের 6 হচ্ছে? 2 এর সাথে কিন্তু আমাদের 4 যোগ করলে 6 হচ্ছে। তাহলে 4 নাম্বার পজিশনটা আমাদের কি ছিল? বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে। তাহলে এই যে দেখো আমরা যে বিম্বটা পেলাম এই যে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে, মাঝে বলতে কিন্তু এখানে ঠিক মধ্যবিন্দুতে এরকম ব্যাপার না, এই সি এবং এফ বিন্দু এই টুকুর মধ্যে যে কোনো জায়গায় হতে পারে। তাহলে এই বিম্বের যদি আমরা রশ্মি চিত্রের মাধ্যমে আমাদের ব্যাখ্যাটা করতে, আমি একটাই লিখতেছি,
আর আমি রশ্মি চিত্র, দুইটা রশ্মির কিন্তু আমরা বর্ণনা দেব। যে চিত্রে এ বি একটি লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু এ হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের উপরে ডি বিন্দুতে আপতিত হয় এবং প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে ডিই পথে যায়। এ হতে অপর একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণের উপরে গিয়ে জি বিন্দুতে আপতিত হয় এবং প্রতিফলিত হয়ে একই পথে যায়। তাহলে দেখো, আমি একটা রশ্মির বর্ণনা তোমাদের লিখে দিচ্ছি। রশ্মি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা যখন থাকবে তখন আমরা কিভাবে লিখব, এটা আমি এই চিত্রটার জন্য লিখতেছি। রশ্মি চিত্রের ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা সব চিত্রের জন্যই থাকবে। তাহলে আমরা লিখব চিত্রে এ বি একটি লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু এ হতে একটি আলোক রশ্মি, লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু এ হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের ওপর ডি বিন্দুতে আপতিত হয় এবং ফোকাস বিন্দু দিয়ে ডিই পথে প্রতিফলিত হয়। এটা একটা রশ্মির বর্ণনা গেল। আর একটা রশ্মি, তাহলে এ হতে অপর একটি আলোক রশ্মি, এ হতে অপর একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যে দর্পণের ওপর জি বিন্দুতে আপতিত হয়, এবং একই পথে প্রতিফলিত হয়। তাহলে প্রতিফলিত রশ্মি, এই যে ডিই একটা প্রতিফলিত রশ্মি, আবার জি এ যেহেতু একই পথে গেছে তাহলে জি এ আর একটা প্রতিফলিত রশ্মি। তাহলে প্রতিফলিত রশ্মি দুটি পরস্পর এ ডট বিন্দুতে মিলিত হয়। তাহলে এ ডট বিন্দু হতে প্রধান অক্ষের ওপর এ ডট বি ডট লম্ব আঁকি। তাহলে এ ডট বিন্দু থেকে
প্রধান অক্ষের ওপর এ ডট বি ডট লম্ব আঁকি, এ ডট বি ডট লম্ব আঁকি। সুতরাং এ ডট বি ডটই হবে, এ ডট বি ডটই হবে এ বি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। তাহলে সব চিত্রের জন্য আমাদের এই ব্যাখ্যাটাই থাকবে। তাহলে আমি আবার বলতেছি, দেখো, রশ্মি চিত্রের মাধ্যমে যখন ব্যাখ্যা করতে হবে, দুটি রশ্মি চিত্রের ব্যাখ্যা করলে কিন্তু আমাদের হবে। তাহলে এবি একটা লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু এ হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের উপর ডি বিন্দুতে আপতিত হয় এবং ফোকাস বিন্দু দিয়ে ডি পথে প্রতিফলিত হয়। এ হতে অপর একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র সি দিয়ে গিয়ে দর্পণের ওপর জি বিন্দুতে আপতিত হয় এবং একই পথে প্রতিফলিত হয়। এখন প্রতিফলিত রশ্মি দুটি পরস্পর, এই যে ডিই এবং জি এ, এই প্রতিফলিত রশ্মি দুটি পরস্পর এ ডট বিন্দুতে মিলিত হয়। এ ডট বিন্দু হতে প্রধান অক্ষের ওপর আমরা এ ডট বি ডট লম্ব আঁকি। এই এ ডট বি ডটই হবে এ বি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। যে কথাটা এখানে আমি, এটাই রশ্মি চিত্রের ব্যাখ্যা। এখন এই রশ্মি চিত্রের প্রতিবিম্বের ক্ষেত্রে আমাদের তিনটা কথা উল্লেখ করতে হয়। দেখো, প্রতিবিম্বের ক্ষেত্রে এক নাম্বার হলো অবস্থান। বিম্বটা কোথায় অবস্থিত সেটা আমাদের একটু বলে দিতে হবে। তাহলে বিম্বটা আমরা কোথায় পেলাম? এই যে সি এবং এফ, আগেই বলছিলাম যে 2 নাম্বার, এই বক্রতার কেন্দ্রের বাইরের অবস্থানটা কি? 2 নাম্বার অবস্থান। 2 নাম্বার অবস্থানে লক্ষ্যবস্তু আছে, তাহলে বিম্ব পাওয়া যাবে 6 এর সূত্র অনুযায়ী 4 নাম্বার অবস্থানে। তাহলে দেখো, এই যে 2, আমরা লক্ষ্যবস্তু 4 নাম্বার অবস্থান কোথায় ছিল? বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে। মাঝ বলতে কি একদম মধ্যবিন্দু কিন্তু না, এই সি এবং এফ বিন্দুর যে কোনো মাঝে যে কোনো বিন্দুতে হতে পারে। তাহলে অবস্থান হলো আমাদের বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝে, ফোকাসের মাঝে। তাহলে তারপরে আমরা বলবো প্রকৃতি। প্রকৃত বলতে উল্টা না সোজা, বাস্তব না অবাস্তব, এই বিষয়গুলো। তাহলে দেখো, প্রতিবিম্ব, এটা আমরা প্রতিবিম্বের কথা বলতেছি। প্রতিবিম্বের মাথাটা কিন্তু নিচের দিকে হয়ে আছে, আর মাথাটা দিতে হয় বিন্দু যেদিকে থাকে সেদিকে। এখন আমরা বিন্দু যদি উপরে পাইতাম তাহলে মাথাটা দিতাম উপরের দিকে, যেহেতু নিচে পাইছি প্রধান অক্ষে তাহলে মাথাটাকে নিচের দিকে রাখতে হবে। তাহলে দেখো, উল্টো, বস্তুর মাথা আছে উপরের দিকে, বিম্বের মাথা আছে নিচের দিকে। তাহলে এটা কিন্তু উল্টো ও বাস্তব হবে। উল্টো গুলো সবসময় বাস্তব মনে রাখতে হবে, যে উল্টো ও বাস্তব। 3 নাম্বারটা হলো আকৃতি। আকৃতি বলতে বোঝায় হলো যে আমার বিম্বর আকারটা লক্ষ্যবস্তুর আকারের সাথে কেমন, ছোট হয়েছে না বড় হয়েছে না সমান হয়েছে। তাহলে আকৃতি কিন্তু আমাদের এখানে লক্ষ্যবস্তুর চাইতে ছোট দেখা যাচ্ছে, তাহলে খর্বিত বা ছোট, খর্বিত বা ছোট। তাহলে আমরা রশ্মি চিত্রের মাধ্যমে যখন কোনো ব্যাখ্যা করতে বলবে তখন এই কথাগুলো লিখে প্রতিবিম্বের ক্ষেত্রে এই 3টা কথা বলে দিলে আমাদের রশ্মি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কিন্তু হয়ে যাবে। তাহলে এটা গেল আমাদের 2 নাম্বার পজিশনে যখন লক্ষ্যবস্তু ছিল তখন আমরা কোথায় বিম্ব পাবো সেই ব্যাখ্যাটা এখানে ছিল। তাহলে আমরা 1 নাম্বার পজিশনে লক্ষ্যবস্তু থাকলে কেমন বিম্ব পাওয়া যায়, কোথায় পাওয়া যায় সেটা আমরা এখানে দেখিয়েছি। 2 নাম্বার অবস্থানে যখন লক্ষ্যবস্তু থাকে তখন বিম্বটা কোথায় পাওয়া যায়, কেমন হয়, সেটা আমরা এখানে দেখিয়েছি। এখন আমরা দেখব 3 নাম্বার পজিশন, অর্থাৎ বক্রতার কেন্দ্রে যখন লক্ষ্যবস্তু থাকবে তখন আমাদের বিম্ব কোথায় পাবো। তাহলে দেখো,
আমরা 3 নাম্বার পজিশনে যখন আমাদের লক্ষ্যবস্তুটা থাকবে, তাহলে 6-এর নিয়ম অনুযায়ী কি বিম্ব কোথায় পাওয়া যাবে? বিম্ব 3-এই পাওয়া যাবে, কারণ 3-এর সাথে 3 যোগ করলে 6 হচ্ছে। তাহলে এখন দেখো আমরা এখানে একটু আমাদের আগের থেকেই খেয়াল করে, যেহেতু আগেই আমরা জানি যে 3-এ পাবো, আর 3-এ লক্ষ্যবস্তুর জন্য বিম্ব পাওয়া গেলে সেটা অবশ্যই কি হবে? সেটা অবশ্যই আমাদের সমান হবে, লক্ষ্যবস্তুর সমান কিন্তু আমরা বিম্ব পাবো। অর্থাৎ লক্ষ্যবস্তু যতখানি হবে আমাদের বিম্বও কিন্তু ততখানি হবে। এটা আমরা একবারে আঁকায় রাখবো, দুটো একবারে আঁকাবো। এবং এখানে আমরা, এটা হলো আমাদের লক্ষ্যবস্তু, সি বিন্দুতে অবস্থান করতেছে, লক্ষ্যবস্তুটার নাম দিলাম এবি। তাহলে একটা আলোক রশ্মি কিভাবে যাবে? একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আমরা একটা আলোক রশ্মি এঁকে ফেলি। প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের উপরে আপাতিত হবে। এবং কিভাবে প্রতিফলিত হবে? প্রতিফলিত হবে ফোকাস দিয়ে। প্রধান অক্ষের সমান্তরালে যেটা যায় সেটা সবসময়ই ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আর একটা আলোক রশ্মি, লক্ষ্যবস্তুটার নাম দিলাম আমরা, শীর্ষবিন্দুটাকে এ রাখলাম আর নিচের বিন্দুটাকে বি রাখলাম। তাহলে আর একটা আলোক রশ্মি কিভাবে আপাতিত হবে? এখানে এমন ভাবে আমরা, এটা কিন্তু আপাতিত হবে প্রধান ফোকাস দিয়ে। তাহলে এমন ভাবে প্রতিফলিত হবে, প্রধান ফোকাস দিয়ে যেটা আপাতিত হয় সেটা কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। তাহলে আমরা প্রতিফলিত রশ্মিটাই আগে আঁকাবো সমান্তরাল করে, যেন এখানে ছেদ বিন্দু আমরা পাই। একটু অগ্রিম আঁকাবো, তারপরে এখান থেকে আমরা রশ্মিটাকে দেখাবো। আমরা প্রতিফলিত রশ্মিটা দেখো, এই হতে অপর একটা আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যে দর্পণের উপরে তাহলে ঘটনাটা কিন্তু এইটা আগে ঘটবে, তারপরে এটা যাবে। কিন্তু আমরা আঁকানোর সময় কিন্তু এটাকেই আগে আঁকাইছিলাম আমাদের মিলানোর জন্য। আমি যেভাবে দেখালাম এইভাবে আঁকাবা, তাহলেই তোমাদের সহজেই কিন্তু মিলে যাবে। তাহলে এ ডট আর এটা বি ডট। তাহলে আমরা নামকরণ করি। দেখো, এটাকে আমরা আগের চিত্রে ডি দিয়েছিলাম, এখনো ডি দিলাম, এখানে ই দিয়েছিলাম, ই দিলাম, এখানে জি দিছি। আর আগেরটাতে এখানে আমরা এইচ দিতে পারি না, কারণ একই পথে প্রতিফলিত হয়েছিল। এটা ধরো এইচ পথে প্রতিফলিত হবে। তাহলে এটার ব্যাখ্যা, রশ্মি চিত্রের ব্যাখ্যা, এই যে আমি এখানে আঁকায় রাখছি সেই ব্যাখ্যাটাই। তাহলে এখানে কি বলবো? চিত্রে এবি একটি লক্ষ্যবস্তু, এবি একটি লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু এ হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, এখানে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের উপর ডি বিন্দুতে আপাতিত হয় এবং ফোকাস বিন্দু দিয়ে ডি পথে প্রতিফলিত হয়। তাহলে এ হতো অপর একটি আলোক রশ্মি। এখানে বক্রতার কেন্দ্র বলছিলাম, এখন সামনে কি? ফোকাস বিন্দু। তাহলে এখানে আমরা লিখবো যে এ হতো অপর একটি আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যে, এখানে আমরা তাহলে এখন একটু কারেকশন করব। ফোকাস বিন্দু দিয়ে যে দর্পণের ওপর যে বিন্দুতে আপাতিত হয় এবং প্রধান অক্ষের সমান্তরালে। তাহলে এখন লিখবো প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে জিএইচ পথে প্রতিফলিত হয়, জিএইচ পথে প্রতিফলিত হয়, জিএইচ পথে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মি দুটি প্রতিফলিত
প্রতিফলিত রশ্মি দুটি পরস্পর এ ডট বিন্দুতে মিলিত হয়। এ ডট বিন্দু থেকে প্রধান অক্ষের উপর এ ডট বি ডট লম্ব আঁকি, সুতরাং এ ডট বি ডটই হবে এ বি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। তাহলে আবার আমি বলছি, দেখো, যখন লক্ষ্যবস্তুটা আমাদের 3 নম্বর অবস্থানে থাকবে, অর্থাৎ বক্রতার কেন্দ্রে থাকবে, তখন বিম্বটাও কিন্তু 3এই পাওয়া যাবে। কিভাবে বুঝলাম? 6 এর নিয়ম অনুযায়ী। কারণ আমরা বলছিলাম যে 3 এর সাথে কত যোগ করলে আমাদের 6 হচ্ছে, 3 যোগ করলে, তার মানে 3 নম্বর পজিশনটা আমাদের বক্রতার কেন্দ্র। তাহলে আমাদের এক্ষেত্রে বিম্বটাও কিন্তু বক্রতার কেন্দ্রে আমরা পাবো, এবং চিত্রটা আমি এভাবে এঁকে তোমাদের দেখিয়েছি। তাহলে আমরা এটা ব্যাখ্যাটা কিভাবে দেব? আমরা ব্যাখ্যাটা দেব যে চিত্রে এ বি একটি লক্ষ্যবস্তু শীর্ষবিন্দু এ হতে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের উপর ডি বিন্দুতে আপতিত হয় এবং ফোকাস বিন্দু দিয়ে ডিই পথে প্রতিফলিত হয়। এ হতে অপর একটি আলোকরশ্মি ফোকাস বিন্দু দিয়ে যে দর্পণের উপর জি বিন্দুতে আপতিত হয় এবং প্রধান অক্ষের সমান্তরালে জিএইচ পথে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মি দুটি পরস্পর এ ডট, এই যে ডিই এবং জিএইচ, এটা হলো প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি দুটি পরস্পর এ ডট বিন্দুতে মিলিত হয়। এ ডট বিন্দু থেকে প্রধান অক্ষের উপরে এ ডট বি ডট লম্ব আঁকি, তাহলে এ ডট বি ডটই হবে এ বি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। এখন প্রতিবিম্বের ক্ষেত্রে অবস্থান কি হবে? অবস্থান, প্রতিবিম্বটা কোথায় অবস্থান করতেছে? প্রতিবিম্বটা সিতে অবস্থান করতেছে, তাহলে লিখবো বক্রতার কেন্দ্রে। শুধু লিখবো বক্রতার কেন্দ্রে। অবস্থানটা হলো, প্রতিবিম্বের অবস্থানটা হলো বক্রতার কেন্দ্রে। প্রকৃতি, এটার মাথা নিচের দিকে আর বস্তুর মাথা ছিল উপরের দিকে, তাহলে উল্টো বাস্তব, ওটা ঠিক আছে। আকৃতিটা কি হবে? যখন লক্ষ্যবস্তু, মনে রাখবে, যখন লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে থাকবে, বিম্বও বক্রতার কেন্দ্রেই পাওয়া যাবে, তখন আকৃতি কিন্তু সমান হবে। মানে আমার লক্ষ্যবস্তু যতখানি, আমাদের প্রতিবিম্বও কিন্তু ততখানি পাওয়া যাবে। অর্থাৎ এখানে আমরা আকৃতির জায়গায় লিখব সমান। তাহলে আমরা 3 নম্বর পজিশনে লক্ষ্যবস্তু থাকবে, তখন কিভাবে আলোক রশ্মি দর্পণের উপর পড়বে এবং কিভাবে বিম্ব পাবো এবং কোথায় পাবো সেটা আমরা দেখে ফেলেছি। এখন আমরা 4 নম্বর পজিশন। তাহলে আমরা এই দর্পণটার ক্ষেত্রে এটা আমরা বক্রতার কেন্দ্র, আমাদের এটা মেরুবিন্দু, এবং ঠিক মধ্যবিন্দুটাকে আমরা ফোকাস হিসেবে নিলাম। নেওয়ার পরে আর আমরা দর্পণটার নাম এম এবং এম ডট দিলাম। এখন এখানে তাহলে কি হবে? লক্ষ্যবস্তু এখন 4 নম্বর পজিশন। 4 নম্বর পজিশন বলতে আমরা বুঝি যে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে যখন লক্ষ্যবস্তু অবস্থান করবে তখন। তাহলে আমরা 4 নম্বর পজিশনে একটা লক্ষ্যবস্তু নেই, যে লক্ষ্যবস্তুটার নাম দিলাম আমরা এবি লক্ষ্যবস্তু। তাহলে কি হবে? একটা আলোক রশ্মি কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে, একটা কিন্তু সবসময় প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের উপর পড়বে। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের উপরে পড়বে, এবং প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে যেটা দর্পণের উপর পড়ে সেটা কিন্তু ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। তাহলে যে ফোকাস বিন্দু দিয়ে আমাদের প্রতিফলিত হলো, আমরা এটার নাম দিয়েছিলাম ডি আর এখানে নাম দিলাম ই। আগে সবগুলোর সাথে মিল রাখি, তাহলে ব্যাখ্যা তোমাদের সুবিধা হবে। তাহলে এখন দেখো, আমরা আরেকটা আলোক রশ্মি, যেহেতু আমাদের সামনে ফোকাস আছে, আগের বার প্রথমবার আমাদের সামনে ছিল বক্রতার কেন্দ্র, তাহলে অপরটা বক্রতার কেন্দ্র দিয়ে গিয়েছিল। পরের চিত্রে বক্রতার কেন্দ্রে বস্তু ছিল, তাহলে তার সামনে ফোকাস ছিল, তাহলে ফোকাস দিয়ে আলোক রশ্মিটা গেছে। এটা সামনে ফোকাস আছে, তাহলে আর একটা আলোক রশ্মি ফোকাস দিয়েই যাবে। তাহলে ফোকাস দিয়ে দেখো, ফোকাস দিয়ে যে দর্পণের উপরে কোথায় মিলিত হবে? দর্পণের উপরে যে ধরো জি বিন্দুতে মিলিত হলো। এখন ফোকাস বিন্দু দিয়ে যেটা দর্পণের উপর যে পড়ে সেটা কিন্তু সব সময় কিভাবে যাবে? প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তাহলে আমরা এটা একটু মুছে দিচ্ছি, আর এই রশ্মিটাকে আরেকটু বড় করে আঁকাই আমরা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা আরেকটু বড় করে আঁকাই। ধরো এটা ডি পথে গেল, আর প্রধান অক্ষের সমান্তরালে এটা প্রতিফলিত হবে। প্রধান অক্ষটাকে আমরা একটু বড় করে আঁকি।
এখন দেখো এই যে মিলিত প্রতিফলিত হলো জিএইচ পথে এবং মিলিত বিন্দুটাকে আমরা বললাম এ ডট। এখন এ ডট বিন্দু হতে আমরা যদি প্রধান অক্ষের উপরে লম্ব আঁকি তাহলে সেই লম্বটা আমাদের বি ডট। এখন আমরা যদি খেয়াল করি 4 নাম্বার পজিশনে যখন আমাদের লক্ষ্যবস্তু থাকবে তখন বিম্ব আমাদের পাওয়ার কথা কোথায়? 2 নাম্বার অবস্থানে, কারণ 4 এর সাথে 2 যোগ করলে আমাদের 6 হচ্ছে। তাহলে 2 নাম্বার পজিশনটা ছিল বক্রতার কেন্দ্রের বাইরে। আমরাও কিন্তু এই বিম্বটা যে বক্রতার কেন্দ্রের বাইরেই পেয়েছি। তাহলে এখানে ব্যাখ্যাটা কিভাবে দেব? আগের মতোই রশ্মি চিত্রের মাধ্যমে যে ব্যাখ্যাটা দেব। চিত্রে এ বি একটি লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু এ হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ডি বিন্দুতে আপতিত হয় এবং ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়ে ডি পথে যায়। এ হতে অপর একটি আলোক রশ্মি প্রধান বিন্দু দিয়ে যে দর্পণের উপর জি বিন্দুতে আপতিত হয় এবং সমান্তরালে জিএইচ পথে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মি দুটি পরস্পর এ ডট বিন্দুতে মিলিত হয়। এ ডট বিন্দু হতে প্রধান অক্ষের উপর এ ডট বি ডট লম্ব আঁকি। সুতরাং এ ডট বি ডটই হবে এ বি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। তাহলে এখন অবস্থান দেখো, অবস্থানটা কোথায়? এখন অবস্থানটা বক্রতার কেন্দ্রের বাইরে এবং অসীমের মাঝে লিখতে পারি। বক্রতার কেন্দ্রের বাইরে লিখলেও হবে, বক্রতার কেন্দ্রের বাইরে এবং অসীমের মাঝে লিখলেও হবে। তাহলে প্রকৃতিটা কেমন? এটা উল্টো এবং বাস্তব। এখন কিন্তু লক্ষ্যবস্তুর চাইতে বিম্বটাকে বড় দেখাচ্ছে, তাহলে আমরা লিখবো বিবর্ধিত বা বড়। বিবর্ধিত বা বড়। তাহলে এটার ব্যাখ্যা আমাদের শেষ। এখন এরপরে আমাদের লক্ষ্যবস্তু যদি 5 নাম্বার অবস্থানে থাকে তাহলে বিম্বটা কেমন হয় দেখো। তাহলে এখন যদি আমাদের লক্ষ্যবস্তু 5 নাম্বার অবস্থানে থাকে, যে 5 নাম্বার অবস্থানটা কোথায়? 5 নাম্বার অবস্থানটা আমাদের ঠিক বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝে। এটা হলো ফোকাস, ফোকাসটা হলো আমাদের 5 নাম্বার অবস্থান। তাহলে 5 নাম্বার অবস্থানে যখন আমাদের লক্ষ্যবস্তুটা থাকবে তখন চিত্রটা কেমন হবে দেখো। তাহলে একে 6 সূত্র অনুযায়ী বা 6 নিয়ম অনুযায়ী আমরা একে কিন্তু আমাদের কি পাবো? বিম্ব। এক কোথায়? অসীম। সেটা দর্পণের সামনেও হতে পারে, দর্পণের পেছনেও হতে পারে। তাহলে আমাদের লক্ষ্যবস্তু আমরা ধরে নিলাম যে এ বি আমাদের লক্ষ্যবস্তু, সেটা কোথায় অবস্থান করতেছে? ফোকাস বিন্দুতে অবস্থান করতেছে বা ফোকাসে অবস্থান করতেছে। তাহলে একটা আলোক রশ্মি তো সবসময় প্রধান অক্ষের সমান্তরালে যাবে। প্রধান অক্ষের সমান্তরালে এটা কিন্তু কমন আলোক রশ্মি, প্রত্যেকটা চিত্রের জন্যই প্রধান অক্ষের সমান্তরালে যাবে। প্রধান অক্ষের সমান্তরালে গেলে সে কিভাবে প্রতিফলিত হবে? সে কিন্তু, আমরা এই ক্ষেত্রে পিছনের দিকেও একটু ডট ডট দিয়ে দেব, সে কিন্তু ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। এখন অপর একটি আলোক রশ্মি, আমরা এই চিত্রগুলোর ক্ষেত্রে আমরা সামনে বিন্দু, এই চিত্রটার জন্য সামনে বস্তুর সামনে আমরা বক্রতার কেন্দ্র পেয়েছিলাম। এই চিত্রটার ক্ষেত্রে বস্তুর সামনে আমরা ফোকাস বিন্দু পেয়েছিলাম। এই চিত্রটার জন্য বস্তুর সামনে ফোকাস বিন্দু পেয়েছিলাম। এখন কিন্তু সামনে আর বিন্দু নাই, তাহলে ফোকাস বিন্দুও নাই সামনে, বক্রতার কেন্দ্রও নাই। তাহলে সেসব ক্ষেত্রে আমাদের অপর একটি আলোক রশ্মি এমন ভাবে আঁকতে হবে যেন মনে হবে বক্রতার কেন্দ্র থেকে, এমন ভাবে যা দর্পণের উপর যে পড়বে মনে হবে বক্রতার কেন্দ্র থেকে আসতেছে। তাহলে দেখো এখানে আমরা 5 নাম্বার অবস্থানে যখন আমাদের লক্ষ্যবস্তুটা থাকবে তখন আমরা এইরকম চিত্র পাবো যে চিত্র মানে রশ্মি দুটি পরস্পরের সাথে সমান্তরালে থাকবে, কারণ বোঝা যাবে না যে ও আসলে সামনে মিলিত হবে না পিছনে মিলিত হবে। আর 5 নাম্বার অবস্থানটাই একমাত্র অবস্থান যেখানে বস্তু রাখলে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের বিম্বই পাওয়া সম্ভব। তাহলে দেখো, তাহলে আমরা ব্যাখ্যাটা কিভাবে দেব? তাহলে এই ব্যাখ্যাটা আমাদের কি, ওই কথাটাই লিখবো। চিত্রে এ বি একটি লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু শীর্ষবিন্দু এ হতে একটি আলোক রশ্মি দর্পণের উপরে ডি বিন্দুতে আপতিত হয় এবং ফোকাস বিন্দু দিয়ে ডি পথে প্রতিফলিত হয়। ডি ই পথে
ডি পথে প্রতিফলিত হয়। এখন এ হতে অপর একটি আলোক রশ্মি দর্পণের উপর এমন ভাবে আপাতিত হবে যেন মনে হবে বক্রতার কেন্দ্র থেকে আলোক রশ্মিটা আসছে, দর্পণের উপর এসে আপাতিত হবে এবং একই পথে প্রতিফলিত হবে। তাহলে যেহেতু বক্রতার কেন্দ্র বরাবর গেছে, তাহলে আমরা জানি বক্রতার কেন্দ্র বরাবর যে আলোক রশ্মিটা যা দর্পণের উপর পড়ে সেটা একই পথে কিন্তু প্রতিফলিত হয়। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এই প্রতিফলিত রশ্মি দুটি যদি দর্পণের সামনে মিলিত হয় তাহলে বাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে, আর যদি দর্পণের পেছনে মিলিত হয় তাহলে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রে অবস্থানটা কোথায়? আমরা লিখবো অসীমে। সামনে হলেও অসীমে, পিছনে হলেও কিন্তু অসীমে। সামনে হলে বাস্তব, পিছনে হলে অবাস্তব। প্রকৃতি কি? প্রকৃতি লিখবো উল্টো ও বাস্তব। যদি এই পাশের চিন্তা করি তাহলে উল্টো ও বাস্তব, অথবা সোজা ও অবাস্তব। যদি এই পাশের কথা চিন্তা করি তাহলে সোজা এবং অবাস্তব। আকৃতি কেমন? যেহেতু অসীমে যা পাবো, যতই নিচের দিকে নামবো আমরা প্রধান অক্ষ থেকে কিন্তু আমাদের দূরত্বটা ততই নিচের দিকে বেশি হতে থাকবে বা উপরের দিকে ততই বেশি হতে থাকবে। তাহলে আকৃতিটা এখানে লিখতে হবে অত্যন্ত বিবর্ধিত বা অত্যন্ত বড়। তাহলে আকৃতিটা এই ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে? অত্যন্ত অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত বা বড়। আর উল্টো বাস্তব অথবা সোজা ও অবাস্তব, সোজা ও অবাস্তব। এটা হবে প্রকৃতি। আর অবস্থানটা কি হবে? এক কথায় বলে দেবো অসীম। অবস্থানটা হবে প্রতিবিম্বের অসীমে। এটা হলো আমাদের 5 নাম্বার অবস্থানের ব্যাখ্যা। আমাদের 6 নম্বর অবস্থানের জন্য আরেকটা চিত্র লাগবে। তাহলে আমরা এই চিত্রটাকে, এখন আমরা যেটাকে বেস ধরছিলাম সেই বেস চিত্রটাকে আমরা এই চিত্রটাতেই আমরা 6 নম্বর অবস্থানে লক্ষ্যবস্তু থাকলে কেমন পাওয়া যায় আমরা একটু দেখাই। দেখো, এগুলো আমরা মুছে দিচ্ছি আপাতত। তাহলে এক্ষেত্রে 6 নম্বর অবস্থানে যখন লক্ষ্যবস্তু থাকবে, 6 এর সাথে কত যোগ করলে 6 হবে? 0। 0 সামনে কোনো শূন্যের সম্ভাবনা নাই। আর 0 বলতে আমরা মনে রাখবো অবাস্তব বিম্ব পাওয়া যাবে। এই একমাত্র জায়গা অবতল দর্পণের ক্ষেত্রে যে অবস্থানে লক্ষ্যবস্তু রাখলে কি পাবো? আমরা অবাস্তব বিম্ব পাবো। সে অবস্থানটা কোথায়? ফোকাস এবং মেরুর মাঝে যখন লক্ষ্যবস্তু থাকবে। তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর এফটা কি? যে সেখানে আমরা বাস্তবও পেতে পারি, অবাস্তবও পেতে পারি। আর দেখো, তাহলে আমাদের এখন লক্ষ্যবস্তু কোথায় থাকবে? আমাদের কিন্তু এখন লক্ষ্যবস্তুকে রাখতে হবে ফোকাস এবং মেরুর মাঝে। মাঝে বলতে ঠিক মাঝখানে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা ধরো এই জায়গায় আমরা আমাদের লক্ষ্যবস্তুকে রাখলাম। এই লক্ষ্যবস্তু এ এবং বি নাম দিলাম। তাহলে এ হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের উপর পড়বে। প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের উপর পড়বে, যেটার নাম দিছিলাম আমরা ডি বিন্দু। সেই ডি বিন্দুতে আপাতিত হবে এবং প্রতিফলিত হয়ে দেখো ফোকাস বিন্দুতে প্রধান অক্ষের উপর যে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে যে রশ্মিটা দর্পণের উপরে পড়ে সেটা কিন্তু সবসময়ই ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়। এবং অপর একটি আলোক রশ্মি বক্র এ হতে দর্পণের উপর অপর একটি আলোক রশ্মি এমন ভাবে যে পড়বে যেন মনে হবে ফোকাস বিন্দু থেকে আসছে।
তাহলে দেখো, যখন লক্ষ্যবস্তু ফোকাস এবং মেরুর মাঝে অবস্থান করবে, অর্থাৎ 6 নাম্বার পজিশনে অবস্থান করবে, তখন আমরা যে বিম্বটা পাবো সেটা দর্পণের পেছনে পাবো এবং সেটা কিন্তু অবাস্তব বিম্ব পাবো। তাহলে বর্ণনাটা কিভাবে দেব? যে চিত্রে এবি একটি লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু এ হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের ওপর ডি বিন্দুতে আপতিত হয় এবং ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়ে ডিই পথে যায়। এ হতে অপর একটি আলোক রশ্মি দর্পণের ওপর জি বিন্দুতে, এখানে আমরা জি বিন্দু দিলাম এই বিন্দুটার জন্য, জি বিন্দুতে আপতিত হয় এবং প্রতিফলিত হয়ে একই পথে যায়। এখন প্রতিফলিত রশ্মি দুটি দর্পণের সামনে কিন্তু মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ কি? রশ্মি দুটি পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু রশ্মি দুটিকে যদি আমরা দর্পণের পিছনের দিকে বর্ধিত করি, তাহলে রশ্মি দুটি এ ডট বিন্দুতে মিলিত হবে বলে মনে হয়। এ ডট বিন্দু থেকে প্রধান অক্ষের ওপর এ ডট বি ডট লম্ব আঁকি, তাহলে এ ডট বি ডটই হবে এ বি লক্ষ্যবস্তুর অবাস্তব প্রতিবিম্ব। তাহলে এই কথাগুলো কিন্তু এই চিত্রের জন্য। আমি আবার বলতেছি, দেখো, যে চিত্রে এ বি একটি লক্ষ্যবস্তু, এ হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের উপর ডি বিন্দুতে আপতিত হয় এবং ফোকাস বিন্দু দিয়ে ডিই পথে প্রতিফলিত হয়। এ হতে অপর একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর গিয়ে দর্পণের উপর জি বিন্দুতে আপতিত হয় এবং একই পথে প্রতিফলিত হয়। এবং প্রতিফলিত রশ্মি দুটি দর্পণের সামনে মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ প্রতিফলিত রশ্মি দুটি দর্পণের সামনে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। দেখো, এখানে যতটুকু কাছে ছিল, যত যাচ্ছি ততই কিন্তু দূরত্ব বাড়তেছে, আরো গেলে আরো বাড়বে, এভাবে খালি বাড়তেই থাকবে। অর্থাৎ দর্পণের সামনে কিন্তু মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এই প্রতিফলিত রশ্মি দুটিকে আমরা যদি দর্পণের পিছনের দিকে বর্ধিত করি, তাহলে এরা এ ডট বিন্দুতে মিলিত হয় বলে মনে হবে এবং এ ডট বিন্দু হতে প্রধান অক্ষের ওপর এ ডট বি ডট আমরা লম্ব আঁকাবো। তাহলে এ ডট বি ডটই হবে এ বি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। তাহলে এখানে অবস্থানটা কোথায়? প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? অবস্থানটা হবে দর্পণের পেছনে। অবস্থানটা আমরা কি লিখব? দর্পণের পেছনে। এরপরে প্রকৃতিটা কেমন হবে? প্রকৃতি হবে হলো, এক্ষেত্রে দেখো, বস্তুর মাথা উপরের দিকে, লক্ষ্যবস্তু বিম্বের মাথা উপরের দিকে, তাহলে এই ক্ষেত্রে প্রকৃতি হবে সোজা ও অবাস্তব। সোজা গুলো সবসময় অবাস্তব, সোজা ও অবাস্তব। এবং আকৃতি কেমন হবে? আকৃতি কিন্তু বিবর্ধিত হবে। তাহলে আমরা লিখবো বিবর্ধিত বা বড়। আকৃতি হবে বিবর্ধিত বা বড় হবে। তাহলে তোমাদের অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু 6টা অবস্থানে থাকতে পারে। সেই 6টা অবস্থানের জন্য আমরা কোথায় বিম্ব পাবো এবং সেটা রশ্মিচিত্রের ব্যাখ্যাটাই কি হবে, সবকিছুই কিন্তু আমি সম্পূর্ণ এ টু জেড দেখিয়েছি। আশা করি আমার ভিডিওটি থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। আর যদি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।